আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ BBA সেকেন্ড ইয়ার ব্যবসায়ী যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। তো এই সাবজেক্টটি BBA সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য রয়েছে। এখন এই সাবজেক্টে যেহেতু ইন ইংলিশ, সেহেতু এই সাবজেক্ট সম্পর্কে অনেক স্টুডেন্টের ভয় ধারণা আছে যে এই সাবজেক্টে কিভাবে পাশ করব, আদৌ পাশ করা সম্ভব কিনা। তো আসলে আমরা একটু মনোযোগ সহকারে কিছু কৌশল অবলম্বন করে এই সাবজেক্টটা পড়াশোনা করি, তাহলে অবশ্যই কিছু ভালো ফলাফল সম্ভব। এখন আমার বইয়ের মধ্যে এমন কিছু টিপস নিয়ে আসছি যে অল্প কিছু প্রশ্ন শিখলেই প্রায় সকল ধরনের প্রশ্নের অ্যান্সার করা যায়। তো আমি সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব। এখন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন বিজনেস কমিউনিকেশন যেহেতু ইন ইংলিশ, এখানে মনে করি 10টা অধ্যায় আছে। সেই ক্ষেত্রে আমাদের এ পার্টে যদি প্রত্যেকটা অধ্যায়ে এ পার্টে 5টা করে যদি আমাদের এ পার্ট শেখা হয়, তাহলে 10টা অধ্যায় আমাদের 50টা এ পার্ট শিখতে হবে। প্রতিটা যদি 1 লাইন করে হয় সেক্ষেত্রে হবে 50 লাইন, অথবা 1.5 লাইন যদি করে হয়, আমরা একটা প্রশ্নের উত্তর 1.5 লাইন করে যদি হয়, তাহলে 75 লাইন মতো আমাদের এ পার্ট শিখতে হবে। তো কিভাবে সম্ভব এ পার্ট এতগুলা লাইন মুখস্থ করা, কিভাবে সম্ভব? এখন আসি বি পার্টের কথা। এখন প্রত্যেকটা অধ্যায়ে যদি 4 থেকে 5টা করে বা তার বেশি সংখ্যক অনেকে মুখস্থ করে, প্রত্যেকটা অধ্যায়ে যদি 4-5টা করে আমাদের বি পার্ট প্রশ্ন শেখা হয়, উত্তর শেখা হয়, তো সেক্ষেত্রে 10টা অধ্যায়ে প্রায় 40-50টার মতো আমাদের বি পার্ট শিখতে হবে। এতগুলা বি পার্ট কীভাবে আমরা শিখব? এতগুলা প্রশ্নের উত্তর কিভাবে অ্যান্সার করব? তারপর আসি সি পার্টের কথা। একটু বড় সাইজের প্রশ্ন। সি পার্টেও একইভাবে যদি প্রত্যেকটা অধ্যায়ে 4-5টা করে আমরা সি পার্ট প্রশ্ন মুখস্থ করি, তাহলে 10টা অধ্যায়ে প্রায় 40-50টার মতো সি পার্ট হয়। তো কীভাবে এতগুলা সি পার্ট আমরা মুখস্থ করব? আমাদের এত মুখস্থ করা সম্ভব না। আর মুখস্থ করে রাখলেও সেটা পরীক্ষার মধ্যে ঠিকমতো অ্যান্সার করতে পারবেন না, ভুলে যাবেন। আমি কিছু বিশেষ টিপস নিয়ে আসছি, যেগুলো অবলম্বন করে অবশ্যই ভালো কিছু ফলাফল আশা করা যাবে। এখন আমরা আসি এই বইয়ের মধ্যে যে একটা প্রশ্ন শিখলে বেশ কিছু অ্যান্সার করা যায়, আমি এই সম্পর্কে আলোচনা করব। এখন আসি অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল ফিচার, ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ উদ্দেশ্য, সুবিধা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, বৈশিষ্ট্য, প্রকৃতি, এই জাতীয় যত সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্নের উত্তরগুলা এই পয়েন্টের মাধ্যমে দেওয়া যাবে। তারপর আসি ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিটস, লিমিটেশন, যার বাংলা অর্থ হলো অসুবিধা বা সীমাবদ্ধতা। অসুবিধা বা সীমাবদ্ধতা জাতীয় যে সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্নের উত্তরগুলা এই পয়েন্টের মাধ্যমে অ্যান্সার করা যাবে। এখন একটু চালাকি অথবা কৌশল খাটালেই সুবিধার যে পয়েন্টগুলো আছে, অর্থাৎ উদ্দেশ্য, সুবিধা, প্রয়োজনীয়তা, গুরুত্বর যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলা একটু চেঞ্জ করে লিখলেই অসুবিধার পয়েন্ট তৈরি করা যায়। সেটা কিভাবে সম্ভব? যেমন ইজি, এটার বাংলা অর্থ হলো সহজ, এটা মনে করি সুবিধার একটা পয়েন্ট। এর সাথে যদি আন লাগাই দেই, আন ইজি, অর্থাৎ সহজ নয়, এটা একটা অসুবিধার একটা পয়েন্ট হইল। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, এটা একটা সুবিধার পয়েন্ট। এর সাথে যদি আমি ইনফ্লেক্সিবিলিটি লাগাই দেই, তাহলে এটা অনমনীয়তা হয়ে যাবে, অর্থাৎ এটা অসুবিধা পয়েন্ট হয়ে যাবে। কোনো শব্দের সাথে লেক অফ, কোনো শব্দের সাথে নট, কোনো শব্দের সাথে ইন, আন, এগুলা যুক্ত করলেই সুবিধার পয়েন্টগুলা অসুবিধা পয়েন্ট হয়ে যায়। এখন
কোন একটা ছাত্র ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, তো সে ভালোভাবেই পরীক্ষায় অ্যান্সার করছে, তো প্রথম বছর বেশ কয়েকটা সাবজেক্টে ফেল আসছে। এখন সে চিন্তা করলো ফার্স্ট ইয়ারের চেয়ে সেকেন্ড ইয়ারে আরও একটু বেশি করে পড়াশোনা করবে, যাতে ফার্স্ট ইয়ারের মতো ফেল না আসে। তো সেকেন্ড ইয়ারেও পরীক্ষা দিছে। তো পরীক্ষার যখন ফলাফল আসছে তখন আবার 2-3টা সাবজেক্টে ফেল আসছে। তো সে চিন্তায় পড়ে গেল, কী ব্যাপার, অন্য বন্ধুবান্ধবের চেয়ে তো কোনো অংশে কম পড়ে না, কম লেখে না, তার সে বিষয়টা কি, যে কি আমার সমস্যা যার জন্য আমি এত আমার মতন ভালো করে লিখি তারপর আমি ফেল আসে এই সাবজেক্টগুলোতে, বিষয়টা কি। সে একদিন চিন্তা করলো স্যারের সাথে ডিসকাস করবে। তো একদিন স্যারের কাছে গেল। স্যারের সাথে সাক্ষাৎ করার সময় সে বলল, স্যার, যে আমি বেশ কয়েকটা সাবজেক্টে আমি এত ভালো করে পরীক্ষা দেই, আনঅ্যালাউ মারছি আমি। তো স্যার তো তখন বুঝে ফেলাইছে এটা আনালা ছাত্র, যার জন্যই ফেল করছে। আসলে অ্যালাউয়ের বিপরীতটা হবে ডিসঅ্যালাউ। সে ছাত্রটা কিন্তু আনঅ্যালাউ বলছে। তো সে ছাত্র মনে করছে যে সব শব্দের সাথে প্রায় আন যদি লাগানো হয় এটা একটা বিপরীত হয়ে যাবে শব্দ। তো এখন তার মতো করে আমাদের সব শব্দের সাথে আন লাগাইলেই কিন্তু চলবে না, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কোনো শব্দের সাথে আন, কোনো শব্দের সাথে ইন, কোনো শব্দের সাথে নট, কোনো শব্দের সাথে লেক অফ লাগাইলেই মূলত আমাদের সুবিধার পয়েন্টগুলা অসুবিধা তৈরি হয়ে যাবে। এখন আসি রিকোয়েস্টেড কন্ডিশন কোয়ালিটিস, অর্থাৎ শর্ত জাতীয় যে সকল প্রশ্ন আছে এই প্রশ্নের ক্ষেত্রে এই পয়েন্টগুলা আমাদের ব্যবহার করা যাবে। তারপর আসি ডিফারেন্স, ডিস্টিংগুইশ, পার্থক্য। যে সকল পার্থক্য আমাদের বিজনেস কমিউনিকেশনে প্রত্যেকটা অধ্যায়ে আছে, 2-3টা করে পার্থক্য আছে, এই পার্থক্যের পয়েন্টের এগুলা আমাদের দেওয়া যাবে। এখন আমাদের একটা পার্থক্য যদি আমি শিখি, যে কোনো পার্থক্য তৈরি করতে পারবো, সে টিপস আমি শিখিয়ে দেব। তো এখন আসি পার্থক্যের উপরে আমরা কি লিখব, পার্থক্য যখন আমরা শুরু করব কি লিখব। এখন মনে করি ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আসছে। আমরা পার্থক্য লেখার আগে আমরা কিছু ভূমিকার জায়গায় কিছু লিখি, উপরে কিছু লিখি, তারপরে শুরু করি। যেমন ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে বেশ কিছু সম্পর্ক রয়েছে, তারপরও এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, যা শক টেবিলে আলোচনা করা হলো। এইভাবে আমরা কিছু লিখে তারপর আমরা কিন্তু পার্থক্য শুরু করি। তাহলে এটা ইংরেজিতে কিভাবে সম্ভব? তো এখানে আমি লিখছি, প্রথম নিয়মটা হলো এখানে লিখছি দেয়ার আর সাম ডিফারেন্স, কিছু পার্থক্য আছে বিটুইন, মধ্যে নেমের জায়গায় আমাদের পার্থক্যের নামগুলা লিখে দিতে হবে। যেমন রিটেন কমিউনিকেশন অ্যান্ড ওরাল কমিউনিকেশন, লিখিত যোগাযোগ এবং মৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য আছে। দেয়ার আর সাম ডিফারেন্স বিটুইন রিটেন কমিউনিকেশন অ্যান্ড ওরাল কমিউনিকেশন। আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড কমিউনিকেশন আসলো, তাহলে দেয়ার আর সাম ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড কমিউনিকেশন অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন। অথবা আসলো লেটার আর মেমোর মধ্যে পার্থক্য, দেয়ার আর সাম ডিফারেন্স বিটুইন লেটার অ্যান্ড মেমো। তাহলে যে পার্থক্যের বিষয়ে বলা থাকবো সেই পার্থক্যের নামটা এখানে আমরা লিখে দিব। তারপর লিখব দ্য ফলোয়িং টেবিল ডিপিক্ট, বর্ণনা করা হলো দ্য সেম। তাহলে এখানে পার্থক্যগুলো বর্ণনা করা হলো, এই বিষয়ে আমি বলছি। আচ্ছা, অথবা আরেকটা নিয়ম হলো প্রথমে নেম দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি লিখি রিটেন কমিউনিকেশন ওরাল কমিউনিকেশন আর ক্লোজ রিলেটেড টার্ম অফ কমিউনিকেশন, এখানে আমি আদার্স লিখছি। অর্থাৎ আমাদের কমিউনিকেশন ছাড়াও যে ইংলিশ সাবজেক্টগুলো আছে, অর্থাৎ বিজনেস, স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এই সকল যে সাবজেক্টগুলো আছে ওগুলা সাবজেক্টের ক্ষেত্রেও এই থিমগুলা, সিস্টেমগুলো আমরা ব্যবহার করতে পারবো।
যেমন আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সে মিন অ্যান্ড মিডিয়ানের মধ্যে পার্থক্য আছে। মিন অ্যান্ড মিডিয়ান আর ক্লোজ রিলেটেড টার্মস অফ দ্য বিজনেস স্ট্যাটিস্টিক্স। তাহলে আমাদের কমিউনিকেশন ছাড়া যে সাবজেক্টের পার্থক্যগুলো আসবো তার সাথে পরিবর্তে আমরা ওই সাবজেক্টের নাম লিখে দেব, তাহলে আমাদের অন্যান্য সাবজেক্টেও এই পার্থক্যের সিস্টেমটা কাজে লাগবে। তারপর দ্য ডিফারেন্ট বিটুইন রিটেন অ্যান্ড ওরাল কমিউনিকেশন আর টেবিল বিলো, অথবা আরেকটা আমাদের বর্ণনা সিস্টেম দেওয়া আছে। এখন সাধারণত ফাইনাল পরীক্ষার মধ্যে কমপক্ষে 2টা বা 3টা পার্থক্য আসে, যে প্রত্যেক পার্থক্যের উপরে আলাদা আলাদা বর্ণনা দেওয়ার চেষ্টা করব, তাহলে কি হবে, কম কিছু লেখে ভালো কিছু অ্যান্সার করা যাবে। স্যার বুঝতে পারবে যে স্টুডেন্টটা ভালো জানে, বেশি কিছুই জানে। এক এক পার্থক্যের উপর এক এক রকমভাবে লিখলে একটু জিনিসটা লেখাটা শ্রুতিমধুর হয়। এখন আসি যে পার্থক্য শিখলাম, কিন্তু পার্থক্যের বর্ণনা আমরা কিভাবে দিব। এখন আমি শুরুতে লিখে দিছি যে পার্থক্যের সাথে যে পাশের বর্ণনা মিলবে তখন তাই দিতে হবে। আসলে বিষয়টা আসলেই কেমন এটা আমি পরে বুঝাই দিচ্ছি। এখানে আমরা পয়েন্ট অফ ডিফারেন্স লিখছি একটা কলামে, তারপরে নেমের জায়গায় এক পাশে রিটেন কমিউনিকেশন রাখলাম, আরেকটাতে ওরাল কমিউনিকেশন রাখলাম। এখানে যে যে পার্থক্যের নাম বলা থাকবো সে পার্থক্যের নেমের জায়গায় আমরা নামটা লিখে দিব। এখন আসি ডেফিনেশন, সংজ্ঞা। এখন সংজ্ঞার এখানে আমরা ফাঁকা রাখছি আমি, সেই ক্ষেত্রে এখানে আমাদের পৃথিবীর মধ্যে এমন কোনো অটু সংজ্ঞা নাই যে একটা সংজ্ঞা শিখলে যে কোনো সংজ্ঞা হয়ে যাব, হ্যাঁ, এরকম সংজ্ঞা নাই। যদি তাই থাকতো আপনাদের জন্য প্রয়োজনে গুগল মামা থেকে সার্চ দেওয়া হলেও আপনাদের জন্য সেই সংজ্ঞাটি আমি এনে দিতাম। তো আসলে সেটা সম্ভব না, এই জন্য এটা ফাঁকা রাখা হয়েছে। তো আমাদের এ পার্টে আমাদের বিভিন্ন প্রশ্নের এ পার্ট যখন আমরা শিখব তখন এ পার্টের সংজ্ঞাগুলো এখানে আমরা ব্যবহার করতে পারবো। তারপর আসি ফ্লেক্সিবিলিটি। এখন পার্থক্যের একটা বৈশিষ্ট্য হলো একটা হ্যাঁ হবে আর একটা না বোধক হবে, অথবা প্রথমটায় না বোধক হবে পরেরটায় হ্যাঁ বোধক হবে। না আর হ্যাঁ, হ্যাঁ আর না এর মধ্যেই মূলত পার্থক্যের সিস্টেমটা তৈরি হয়। তো এখন ফ্লেক্সিবিলিটি, এই ফাঁকা জায়গা আমাদের লিখব রিটেন কমিউনিকেশন ইজ ফ্লেক্সিবল, রিটেন কমিউনিকেশন হয় নমনীয়। তারপরে এই ফাঁকা জায়গায় লিখব ওরাল কমিউনিকেশন ইজ নট ফ্লেক্সিবল, নমনীয়তা না। তাহলে একটা হ্যাঁতে হলো আরেকটা নাতে হলো। বাস্তবিকভাবে দেখা গেল যে রিটেন কমিউনিকেশন ইজ নট ফ্লেক্সিবল, ওরালটাই হলো ইজ ফ্লেক্সিবল। তাহলে এই সেন্টেন্সটা ওইটার মধ্যে দিতে হবে আর এই পাশের সেন্টেন্সটা এটার মধ্যে দিতে হবে। এই সেন্টেন্সটা একটু উলট পালট করতে হবে। এখন আমি আরেকটা দিয়ে বুঝাই দিতেছি যে ইউজ, ইট ইজ ইউজ লার্জ এরিয়া এক পাশে লেখা আছে, আর আরেক ডান পাশে লেখা আছে ইট ইজ ইউজ স্মল এরিয়া। হ্যাঁ, বৃহৎ পরিসরে ব্যবহার হয়, আরেকটা ক্ষুদ্র পরিসরে ব্যবহার হয়। এখন আসলে বাস্তবিকভাবে দেখা যায় যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যে ভাষাগুলো আছে তন্মধ্যে রিটেন কমিউনিকেশন লিখিত যোগাযোগ, ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগ। এখানে আমাদের যারা শিক্ষিত, পড়াশোনা করতে জানে, লিখতে জানে তারাই শুধু লিখতে পারে। যারা মূর্খ, ছোট বাচ্চা লিখতে পারে না, হ্যাঁ, তারা শুধু মুখের ভাষাটাই বলতে পারে। তো এখন সবচেয়ে অধিক সংখ্যক ভাষাটা ব্যবহার হয় মৌখিক ভাষা, মুখের ভাষা। তার চেয়ে কম সংখ্যক রিটেন কমিউনিকেশন, রিটেন ভাষাটা ব্যবহার হয়। তাহলে আমাদের লার্জ এরিয়াটা কিন্তু দিতে হবে ওরাল কমিউনিকেশনের মধ্যে, স্মল এরিয়া দিতে হবে রিটেন কমিউনিকেশনের মধ্যে। তাহলে আমাদের সেন্টেন্সটা ওইভাবে মিল করে দিতে হবে। এখানে আমি সেই জন্যে আমরা উপরে লিখে দিছি যে পার্থক্যের সাথে যে পাশের বর্ণনা মিলবে তখন তাই দিতে হবে। বাইরের বাজারের যে সকল বইগুলো আছে সে সকল বইতে এই পয়েন্টগুলাই ব্যবহার করা আছে, কিন্তু একটা পার্থক্যের সাথে আরেকটা পার্থক্যের এই যে পয়েন্টের যে বর্ণনা আলাদা আলাদা। একটা পার্থক্য শিখবেন, তার পরবর্তী আরেকটা অধ্যায় যখন পার্থক্য শিখবেন পয়েন্টগুলো একই থাকবে, কিন্তু পার্থক্যের বর্ণনাগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে। তো সেক্ষেত্রে যদি আলাদা আলাদায় আমাদের পার্থক্যের পয়েন্ট সহ বর্ণনা সহ শিখতে হয় তাহলে কিভাবে সম্ভব? এত মুখস্থ তা সম্ভব না। তাহলে আমি একটা পার্থক্য এমন একটা সেট আপ করে দিছি যে একটা পার্থক্য শিখলে যে কোনো ধরনের পার্থক্যটা আপনারা দিতে পারবেন। তো এখন বলতে পারেন যে আমার বইয়ের মধ্যে যে প্রত্যেকটা অধ্যায়ের যে পার্থক্যগুলা
এই ভাষাভাষী এই সেন্টেন্স দিয়ে মূলত আমি ব্যবহার করছি, যাতে করে একটা পার্থক্য শিখলে যে কোনো পার্থক্য আপনারা অ্যান্সার করতে পারেন। এখন কোনটা হ্যাঁতে হবে কোনটা নাতে হবে বা কোনটা কোন পাশে যাবে এই সেন্টেন্সগুলা আমি সেইভাবেই মিল করে দিয়েছি, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই সাবজেক্টের অন্যান্য ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অন্যান্য ভিডিওগুলো সহজে খুঁজে পাবেন। তো এখন আসি অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল এদের বর্ণনা। এখানে আমি অধ্যায়ভিত্তিক ছাড়াও এখানে বেশ কিছু পয়েন্ট সহ অটো কিছু বর্ণনা আমি এখানে দিয়েছি। এখন এই পয়েন্টগুলা শিখে সেরে এখানের বর্ণনাগুলা দেওয়া আছে, এই বর্ণনাগুলো আমরা অটো যে কোনো অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল এই জাতীয় যত সকল প্রশ্ন থাকবে এই সকল প্রশ্নের ক্ষেত্রে এই পয়েন্ট সহ বর্ণনাগুলো দেওয়া যাবে। তারপর আসি রিকোয়েস্টেড কন্ডিশন, কোয়ালিটিস অর্থাৎ শর্তসমূহের ব্যাখ্যা। তাহলে যে সকল প্রশ্ন রিকোয়েস্টেড কন্ডিশন, কোয়ালিটিস দেওয়া থাকবে সে সকল প্রশ্নের বেলায় এই পয়েন্টগুলো ব্যবহার করা যাবে এবং এই পয়েন্টের অটো কিছু বর্ণনা আমি দিয়েছি, এখানে আমরা ব্যবহার করতে পারবো। অসুবিধা সমূহের বর্ণনা। এখন ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিটস, লিমিটেশন, অসুবিধা জাতীয় যে সকল প্রশ্ন আছে এই প্রশ্নের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ব্যবহার করা যাবে এবং এই পয়েন্টের বর্ণনাগুলো আমাদের এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। এখন এখানে কিছু বর্ণনা দিয়েছি, আমি অধ্যায়ভিত্তিক এই বর্ণনাগুলা আরও সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা অধ্যায়ভিত্তিক যে বর্ণনাগুলো আছে পয়েন্টের বর্ণনা সেখান থেকে আমরা ইচ্ছা করলে শিখতে পারবো। এখানে অল্প সংখ্যক কিছু বর্ণনা মূলত দেওয়া হয়েছে। অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ফিচার, ক্যারেক্টারিস্টিক যে সকল প্রশ্ন আছে প্রশ্নের ক্ষেত্রে তো এই পয়েন্টগুলো ব্যবহার করা যাবে। এগুলো শিখতে হলে তাহলে আমাদের এই পয়েন্টগুলো ইংরেজিতে এবং কি বাংলাতে সহ শিখে রাখবো, তাতে করে কি হয় দীর্ঘদিন এই পয়েন্টেরগুলা মনে থাকে। তো এখন অনেক সময় ইংরেজিটা ভুলে গেলেও বাংলাটা অর্থ যদি মনে থাকে সহজেই ইংরেজি ভার্সনে ফিরে নেওয়া যায়। তো এখন এই পয়েন্ট যখন শিখব প্রত্যেকটা পয়েন্ট বানান সহকারে খাতায় লেখার চেষ্টা করব, যাতে পয়েন্টের বানানটা না ভুল হয় সেদিকে সতর্কতা অবলম্বন করব। পরবর্তী লেকচারে আমি দেখাবো যে কিভাবে আসলে প্রশ্ন পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে হয়, কিভাবে অল্প কিছু লেখলে বেশি কিছু লেখা দেখা যাবে, কিভাবে প্রশ্নটা লিখলে অতিরিক্ত পেজ নেওয়া যাবে, একটা প্রশ্নের পয়েন্টের বর্ণনাগুলা কিভাবে আমরা দিব, সাজিয়ে গুছিয়ে দিব। আমরা পরবর্তী লেকচার আরও শিখতে পারবো যে অটো কিছু বর্ণনা আছে সেগুলো আমরা শিখিয়ে দিব। পরবর্তী ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।